রাষ্ট্রপতি পদে প্রার্থী চূড়ান্ত করবেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। স্থায়ী কমিটির বৈঠকে সিদ্ধান্ত, বছরের শেষ দিকে শুরু হবে স্থানীয় সরকার নির্বাচন। 24-এর এই দিনে সরকার পতনের দাবি ছড়িয়ে পড়ে সারা দেশে। শহীদ মিনারে লাখো মানুষের জমায়েত অভ্যুত্থানে আনে নতুন মাত্রা। ঘোষণা আসে এক দফা আন্দোলনের। সরকারি 99টি অক্সিজেন প্ল্যান্টের বেশিরভাগই অচল, অযত্ন অবহেলায় বন্ধ উৎপাদন। কাজে আসছে না 241 কোটি টাকার প্রকল্প। বেসরকারি কোম্পানি থেকে কিনছে হাসপাতাল। গ্রাহকের পাওনার 73% বেশি অর্থ পরিশোধ করেনি বিমা কোম্পানি। কারণ খতিয়ে দেখার তাগিদ ইন্স্যুরেন্স ফোরামের। ত্রুটি দূর করে যুগোপযোগী পলিসি গ্রহণের পরামর্শ। এবং যে কোনো সময় ইরান যুক্তরাষ্ট্রের পূর্ণমাত্রার যুদ্ধ শুরু, সহায়তা করা দেশকেও পুড়িয়ে দেওয়ার হুঁশিয়ারি তেহরানের। চাপে মার্কিন ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা। সময় সংবাদের সঙ্গে আছি আমি মনির হোসাইন। রাষ্ট্রপতি পদে প্রার্থী চূড়ান্তের ভার বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের ওপর ন্যস্ত করেছে দলের স্থায়ী কমিটি। শনিবার সন্ধ্যায় বৈঠক শেষে একথা জানান দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আর স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ জানান, বছরের শেষ দিকে শুরু হবে স্থানীয় সরকার নির্বাচন। মোহাম্মদ শাহাবুদ্দিনের পদত্যাগের পর থেকেই আলোচনা চলছে কে হচ্ছেন পরবর্তী রাষ্ট্রপ্রধান। অনেকের নাম উচ্চারিত হলেও ক্ষমতাসীন বিএনপি বলছিল দলের স্থায়ী কমিটির সভায় বিষয়টি নিয়ে আলোচনা হবে। এরই ধারাবাহিকতায় শনিবার সন্ধ্যা 7:30টায় গুলশান কার্যালয়ে বৈঠকে বসে বিএনপির স্থায়ী কমিটি। দলের চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে প্রায় 2 ঘণ্টা ধরে আলোচনা করেন নীতি নির্ধারকরা। রাষ্ট্রপতি পদে প্রার্থী মনোনয়ন, স্থানীয় সরকার নির্বাচন, সমসাময়িক রাজনৈতিক পরিস্থিতি, সরকারের উন্নয়ন কার্যক্রম সহ বিভিন্ন বিষয়ে চুলচেরা বিশ্লেষণ করেন তারা। বৈঠক শেষে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানান, রাষ্ট্রপতি পদে প্রার্থী মনোনয়নের দায়িত্ব দলের চেয়ারম্যানের উপর ন্যস্ত করেছে স্থায়ী কমিটি। আমাদের দলের পক্ষ থেকে আমাদের রাষ্ট্রপতি নির্বাচনের প্রার্থী নির্বাচন, কবে নির্বাচন হবে, সব দায়িত্ব আমাদের দলের চেয়ারম্যান এবং মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের উপরে ন্যস্ত করা হয়েছে। তফসিল ঘোষণার পর একক প্রার্থী হলে সংসদের বিশেষ অধিবেশনে রাষ্ট্রপতি নির্বাচন করা যেতে পারে বলে জানান স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ। আরও জানান, স্থানীয় সরকার নির্বাচন নিয়ে প্রস্তুত সরকার। সিঙ্গেল প্রার্থী হয় সেই ক্ষেত্রে আর নির্বাচন করতে হয় না। যদি একাধিক প্রার্থী হয় তাহলে জাতীয় সংসদের জন্য একটা বিশেষ অধিবেশন আহ্বান করার নিয়ম আছে। সেটা মাননীয় স্পিকারের সাথে আলাপ করে নির্বাচন কমিশন সেই দিনটি ঠিক করে। এর আগে তৃণমূল পর্যায়ে দলকে আরও সুসংগঠিত ও শক্তিশালী করার লক্ষ্যে রাজশাহী বিভাগের নওগাঁ ও জয়পুরহাট জেলার নেতাদের সঙ্গে সাংগঠনিক সভা করেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। এম এ আজিম, সময় সংবাদ, ঢাকা। এবার জুলাইয়ের দিনলিপি। জুলাইয়ের যাত্রা তখন অসীমের পথে। দ্রোহের আগুনে পুড়ছিল গোটা দেশ, যা রূপ নেয় গণ অভ্যুত্থানে। এদিন সর্বত্র দ্রোহের বার্তা ছড়িয়ে দেন শিল্পী সমাজ। শহীদ মিনারে জড়ো হয় লাখো মানুষ, যেখান থেকে সরকার পতনের দাবি ছড়িয়ে পড়ে 56,000 বর্গমাইলে। কি ঘটেছিল 2রা আগস্ট বা 33 জুলাই, জানবো মাইমুনা হায়দার চৌধুরীর রিপোর্টে। আগস্টকে ছাপিয়ে বাংলাদেশে তখনও চলছে 33 জুলাই। দ্রোহের আগুনে উত্তাল পুরো দেশ। প্রতিবাদের ভাষা তখন ছড়িয়ে গেছে গান, কবিতা, গ্রাফিতিতে। শহর তো বটে, গ্রামগঞ্জের আনাচে কানাচেও জনমানুষের ক্ষোভের আগুন। বৃষ্টি, সাপ্তাহিক ছুটি কিছুই যেন বাদ সাধেনি এ যাত্রায়। কাক ভেজা হয়েও প্রতিটি মুখে প্রতিবাদ স্পষ্ট। ছাত্র, শিক্ষক, চিকিৎসক, আইনজীবী, অভিভাবক, কবি, লেখক, শিল্পী, কে ছিল না এই মিছিলে।
আমি যখন মানুষের ঢল দেখলাম এবং ওখানে প্রচুর মানুষ, সবাই কাউকে ভয় পাচ্ছে না, মানে আর্মির মানে ট্যাঙ্ক দাঁড়ানো, আর্মি পুলিশ সব দাঁড়ানো, সবাই ওটার সামনে দিয়ে হেঁটে যাচ্ছে। তখন আশঙ্কা ছিল যে এটার পরে একটা ম্যাসিভ দমন পীড়ন হবে, তারপরে অ্যাটলিস্ট এটা সম্ভব হচ্ছে এবং এত মানুষ নেমে গেছে। তুমুল বৃষ্টি উপেক্ষা করে ছাত্রদের মৃত্যুর বিচারের দাবিতে কেন্দ্রীয় শহীদ মিনারে সমাবেশ করেন চিকিৎসকরা। বাংলা মোটরে সমাবেশ করেন সর্বস্তরের কবি ও লেখকরা। আর জাতীয় প্রেস ক্লাবের সামনে কোটা সংস্কার আন্দোলনে ছাত্র হত্যার প্রতিবাদে উদীচী সহ সাংস্কৃতিক সংগঠনগুলো অংশ নেয় দ্রোহযাত্রায়। সহিংসতায় নিহতদের বিচার, গণগ্রেফতার বন্ধ সহ 9 দফা দাবিতে এ পদযাত্রা। এই প্ল্যাটফর্মটাকে এমন একটা জায়গায় রাখতে চেয়েছি, এমন একটা ফেজ দিতে চেয়েছি যে এটা কোনো রাজনৈতিক দল বা জোটের ব্যাপার হবে না। এখানে সমস্ত গণতন্ত্রকামী মানুষ, সমস্ত যে নিপীড়িত মানুষের একটা ফেস হবে। এই পুরো সময়টাতে আমাদের একটাই ছিল যে আমরা যে কোনোভাবে এই কারফিউটা, ঢাকা ইউনিভার্সিটির ভিতরে কারফিউটা ভাঙবো এবং কোনোভাবেই এটাকে মানে যেইভাবে আটকে রাখা হয়েছে সেটা হতে দিব না। শেখ হাসিনার এই হত্যাকাণ্ড এবং এই যে ঘটনাটা একটু পর্যন্ত এলো, এটা সমাধান কি? আমরা বলেছি যে এই শেখ হাসিনার পদত্যাগের মধ্য দিয়ে এই সমস্যার সমাধান হতে পারে। জাতীয় প্রেস ক্লাব থেকে শহীদ মিনার, লাখো মানুষের পদচারণায় মুখরে যাত্রা যেন অভ্যুত্থানে এনে দেয় নতুন এক মাত্রা, যা পরবর্তীতে এসে মেলে 1 দফাতে। আমরা বুঝে গেছি যে এখন আসলে পদত্যাগের দাবিটা করতে হবে। সরকারের প্রস্তুতি ছিল ছত্রভঙ্গ করে দেবে, কিন্তু সেই প্রস্তুতিটা এত মানুষ এসে যাওয়াতে ওইটার পুলিশই মানা করে যে আমরা এটা করতে পারবো না। এর আগে কেউ ক্যাম্পাসে মিছিল নিয়ে ঢুকতে পারে নাই। সো আমরা জানতাম যে এই আন্দোলন মুভমেন্টের যাই ঘোষণা দিতে হয়, যা কোনো কিছু করতে হয়, সবগুলো ক্যাম্পাস থেকে দিতে হবে। একটা সাহস সঞ্চারিত হয়েছে যে না, আগামীকাল আমরা মাঠে নামার মতো একটা পরিস্থিতি তৈরি হয়েছে। এই যাত্রাটা আপনার হচ্ছে যে পরবর্তী দিনে আন্দোলনে নামার ক্ষেত্রে ব্যাপক ভূমিকা রেখেছে এবং গণঅভ্যুত্থানের জোয়ার সৃষ্টিকরণও ব্যাপক ভূমিকা ছিল। দেশের সরকারি হাসপাতালগুলোর চাহিদা মেটাতে 241 কোটি টাকায় বসানো 99টি অক্সিজেন প্ল্যান্টের বেশিরভাগই অচল। অযত্ন, অবহেলা ও সমন্বয়হীনতার অভাবে বন্ধ উৎপাদন। বেসরকারি কোম্পানি থেকে কোটি কোটি টাকার অক্সিজেন কিনছে হাসপাতালগুলো। সোহেল কুরেশির ক্যামেরায় নাইম হাসানের অনুসন্ধানের 2 পর্বের আজ থাকছে প্রথম পর্ব। তালাবদ্ধ রুমেই পড়ে আছে কোটি টাকা ব্যয়ে নির্মিত সরকারি অক্সিজেন প্ল্যান্ট। প্রতিদিন 8 লাখ লিটার অক্সিজেন তৈরির সক্ষমতা থাকলেও বহুদিন ধরেই এই প্ল্যান্টটি বন্ধ, যার ফলে হাসপাতালকে প্রতি মাসে বাইরে থেকে কিনতে হচ্ছে 22 থেকে 25 লাখ টাকার অক্সিজেন। শুধু বাংলাদেশ মেডিকেল নয়, দেশের প্রায় 70টিরও বেশি সরকারি হাসপাতালের চিত্র বর্তমানে এটি। করোনা মহামারীর সময় সরকারি হাসপাতালগুলোকে অক্সিজেনের স্বয়ংসম্পন্ন করতে নির্মাণ করা হয়েছিল অক্সিজেন প্ল্যান্ট। বর্তমানে দেশে রয়েছে 101টি প্ল্যান্ট, কিন্তু এর মধ্যে সচল মাত্র 30টি। বাকি অধিকাংশই বন্ধ কিংবা অচল অবস্থায় পড়ে আছে। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য বলছে 99টি প্ল্যান্ট নির্মাণে ব্যয় হয়েছে প্রায় 241 কোটি টাকা, যার মধ্যে নিজস্ব অর্থায়নে 40টি, এডিবির সহায়তায় 29টি ও জাতিসংঘের অর্থায়নে 30টি তৈরি করা হয়েছে। আমি বর্তমানে দাঁড়িয়ে আছি জাতীয় বক্ষব্যাধি ইনস্টিটিউট ও হাসপাতালে, যেখানে সরকারি প্ল্যান্ট থেকে দৈনিক 8 থেকে 10 লাখ লিটার অক্সিজেন তৈরি হচ্ছে। বাকি প্ল্যান্টগুলো সচল থাকলে মোট পরিমাণ গিয়ে দাঁড়াতো প্রায় 8 কোটি লিটার, যা দিয়ে দেশের সরকারি মেডিকেলের অক্সিজেনের চাহিদা পূরণ সম্ভব। দৈনিক 8 থেকে 10 লাখ লিটার আমরা তৈরি করতে পারি এবং এটা ডিপেন্ড করে রোগীর উপর। 60%-এর মতো আমরা চাহিদা পূরণ করতে পারি। একই প্ল্যান্ট বসানো হয়েছে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে, তবে সেখানকার চিত্র ভিন্ন। তালাবদ্ধ রুমে অকেজো হয়ে বছরের পর বছর পড়ে আছে প্ল্যান্টটি, ফলে বেসরকারি কোম্পানি থেকে মাসে 70 থেকে 80 লাখ টাকার অক্সিজেন কিনছে হাসপাতালটি। আমাদের মেশিন এখন মোটেও দেয় না, কারণ আমাদের মেশিন এখন চলেই না, তাই না? অনেক দিন ধরে চলে না। বছরে শুধু নিউমোনিয়া আক্রান্ত হয়ে 5000 শিশু অক্সিজেনের অভাবে মৃত্যুবরণ করে। 18 লাখ মানুষ মেডিকেল অক্সিজেন সেবার বাইরে থাকে। যে দেশে অক্সিজেনের অভাবে প্রাণহানির সংখ্যা এত বেশি, সে দেশেই 241 কোটি টাকা ব্যয়ে নির্মিত সরকারি অক্সিজেন প্ল্যান্ট কার্যত অচল হয়ে পড়ে আছে।
প্ল্যান্টগুলো সচল থাকলে স্বয়ংসম্পূর্ণ করে তুলত দেশের অক্সিজেন খাত। প্ল্যান্ট বন্ধ থাকায় বছরে কয়েকশো কোটি টাকার অক্সিজেন কিনতে হচ্ছে বেসরকারি কোম্পানির কাছ থেকে। সরকারি প্ল্যান্ট বন্ধ থাকার জন্য দক্ষ জনবলের অভাবকে দায়ী করছেন স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক। পাশাপাশি উৎপাদন ব্যয় পর্যালোচনা করে অচল প্ল্যান্টগুলো সচল করার পরিকল্পনা তার। ম্যান পাওয়ারের ঘাটতি আছে, প্রজেক্টগুলো শেষ হয়ে যাওয়ার ফলে। তারপরে এগুলোকে সাপ্লাই জেনারেট করার জন্য যে অয়েল, ফ্লুইড বা ইলেকট্রিসিটি দরকার, সেগুলোর কিছু একটা সমস্যা থাকতে পারে। এই দুটো যদি আমরা এনশিওর করতে পারি তাহলে আমার মনে হয় যে এগুলো মধ্যে অধিকাংশই চালু করা যাবে। বিশেষজ্ঞরা বলছেন, প্ল্যান্টগুলো নিয়ে একটি নেটওয়ার্ক তৈরি করলে সরকারি হাসপাতালের চাহিদা যোগান দিয়ে বেসরকারি হাসপাতালেও সুলভ মূল্যে অক্সিজেন সরবরাহ করা যাবে। এই প্ল্যানগুলোকে নিয়ে যদি একটা অক্সিজেন নেটওয়ার্ক তৈরি করে, তাহলে আমরা বিশ্বাস করি যে আরও অনেক বেশি রোগীকে এই অক্সিজেনগুলো দিয়ে সেবা দেওয়া সম্ভব। অন্যান্য সরকারি হাসপাতাল এবং বেসরকারি হাসপাতাল আছে, তাদেরকেও আসলে অক্সিজেন কম মূল্যে এবং সুলভ মূল্যে দেওয়া সম্ভব। প্ল্যান্টগুলো বন্ধ থাকলে কারা লাভবান হচ্ছেন, কিভাবে দুইটি বেসরকারি কোম্পানির নিয়ন্ত্রণে দেশের সরকারি হাসপাতালের অক্সিজেন চেইন। সময়ের অনুসন্ধানে সেই তথ্য বের হয়ে এসেছে। দেখতে চোখ রাখুন আগামী পর্বে। নাইম হাসান, সময় সংবাদ, ঢাকা। রাজধানীতে গ্যাস সংকট কাটেনি এখনো। সিএনজি ফিলিং স্টেশনগুলোতে দেখা যাচ্ছে গাড়ির লম্বা লাইন। এই মুহূর্তে তেজগাঁয়ে আছেন সহকর্মী সামদানি প্রত্যয়, সরাসরি যাচ্ছি তার কাছে। সামদানি, কক্সবাজারের ভাসমান সিএনজি টার্মিনালটিতে যখন সংকট তৈরি হয় এবং সেই সংকটের সঙ্গে সঙ্গে সমান্তরালে চলে আসে জনগণের দুর্ভোগ এবং সাধারণ যানবাহন চালকদের ভোগান্তি, রাজধানীর প্রতিটি সিএনজি স্টেশনেই আমরা একই রকম চিত্র দেখতে পেয়েছি। তবে আজ একটি স্বস্তির খবর হচ্ছে যে কিছু কিছু সিএনজি স্টেশনে আমরা দেখতে পাচ্ছি যে গ্যাসের মূল্যায়নের যে চাপ সেটি কিছুটা বাড়ছে। তবে যারা এখানে পাম্প সংশ্লিষ্ট রয়েছেন তারা আমাদেরকে বলছেন যে তারা আসলে নিশ্চিত নয় যে গ্যাসের মূল্যায়নের যে প্রেশারটি সেটি আসলে কতক্ষণ এভাবে বহাল তবিয়তে থাকবে। একই সঙ্গে এখানে আমরা প্রতিদিনের মতোই আজও এখানে আমরা সাধারণ মানুষের ভোগান্তি যেমন দেখছি, এখানে আমরা যানবাহনের দীর্ঘ লাইনও দেখতে পাচ্ছি। কারণ এই সংকটটিতে সবচেয়ে বেশি যে সমস্যাটি দৃশ্যমান হচ্ছে সেটি হচ্ছে যারা সাধারণ যানবাহন চালক এবং যানবাহনটিকেই যারা কেন্দ্র করে তাদের জীবিকা নির্বাহ করে, সেসব মানুষদের জীবনে আসলে দুঃসহ হয়ে নেমে এসেছে এই সিএনজি সংকটের। কারণ অনেকেই এখানে তাদের কর্মঘণ্টার চেয়ে অনেক বেশি সময় তাদের এখানে অতিবাহিত করতে হচ্ছে। যদি কারো চাকরির মেয়াদ সময় হয় 8 ঘন্টা, তবে সেই 8 ঘন্টার বাইরেও 4 থেকে 5 ঘন্টা এই সিএনজির লাইনে তাদেরকে অপেক্ষা করতে হচ্ছে। একই সঙ্গে যারা রাইড শেয়ারিং অ্যাপের চালক রয়েছেন তারাও তাদের রাইড শেয়ারিং তাদের যে যানবাহনটি সেই যানবাহনটি তারা বের করতে পারছেন না, যার কারণে তাদের আর্থিক ক্ষতি হচ্ছে। একই সঙ্গে এই সিএনজি সংকটের এই কয়দিনে আমরা দেখতে পেয়েছি যে বেশ কয়েকটি সিএনজি স্টেশনগুলো যখন আমরা ঘুরে দেখেছি, সেই সিএনজি স্টেশনগুলোতে কিন্তু আমরা দেখতে পেয়েছি যে এই ক্ষেত্রে যে আমাদের যারা এই সিএনজি পাম্প সংশ্লিষ্ট ব্যবসায়ী রয়েছেন সেই ব্যবসায়ীরাও বলেছিলেন যে তাদের কিন্তু বেশ ক্ষতি হচ্ছে। কারণ এই সিএনজি স্টেশনগুলো চালাতে যে পরিমাণ কারেন্ট খরচ হচ্ছে সেটি কিন্তু তারা গ্যাস বিক্রি করে তুলতে পারছেন না। একই সঙ্গে তাদেরও ওয়ার্কলোড অনেক বেশি বেড়ে গিয়েছে। তো এই ছিল রাজধানীর তেজগাঁওয়ের একটি সিএনজি ফিলিং স্টেশন থেকে আমার কাছে সবশেষ। গ্যাস সংকটের খবর জানতে সরাসরি যুক্ত ছিলাম রাজধানীর তেজগাঁ থেকে। সময় সংবাদে আরও থাকছে, গ্রাহকের টাকা নিয়ে উঠাও অর্ধ শতাধিক সমবায় সমিতি। নারায়ণগঞ্জে সঞ্চয় হারিয়ে দিশেহারা কয়েক হাজার মানুষ। মামলা করেও মিলছে না সমাধান, তদন্ত করে ব্যবস্থার আশ্বাস। $10,500 কোটি টাকার বেশি বিমা দাবি, অথচ দেয়া হয়েছে 2,831 কোটি 75 লাখ টাকা। অর্থাৎ গ্রাহকের পাওনার 73% বেশি অর্থ পরিশোধ করেনি প্রতিষ্ঠানগুলো। চলতি বছরের প্রথম প্রান্তিকের হালনাগাদ তথ্যে এমন হিসাবই দিয়েছে বিমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ ইড্রা। গ্রাহকের টাকা দিতে না পারার কারণ খতিয়ে দেখার তাগিদ বাংলাদেশ ইন্স্যুরেন্স ফোরামের। আর খাত বিশেষজ্ঞরা বলছেন, পদ্ধতিগত ত্রুটি দূর করতে না পারলে মিলবে না সমাধান। অন্তরা সেনের রিপোর্ট। বলতেছে টাকা নাই, ফান্ড শর্টেজ। আমার টাকা শর্টেজ কেন? আমার টাকা আমাকে দিবে। 2023 সালের ডিসেম্বরে আমার কাগজপত্র সবগুলো মেসিড হয়েছে। এদের অফিসে অনেকবার গেছি, যাইলে অফিসে লোক পাওয়া যায় না, ইয়ার পরে ফোন দিলে ফোন ধরে না।
সেলিম মোল্লার মতো এভাবে স্বামী সন্তান নিয়ে গেল 1 বছর ধরে বীমা কোম্পানির দ্বারে দ্বারে ঘুরছেন নরসিংদী থেকে আসা হামিদা বেগমও। আমরা যেরকম বিশ্বাস করে দিচ্ছি আমাদের টাকাটা যেন সেই মতন আমরা পাই। 25 সালের প্রথম শেষ হয়েছে, 12 বছরে প্রায় 10,000 করে 1,20,000 টাকা দিচ্ছি, 2,20,000 টাকার মতন পাবো। কিন্তু এখন তো নিজের টাকা যে দিচ্ছি ওইটাই পাই নাই, এখন ওইটা তো পরের বিষয়। গ্রাহকের টাকা পরিশোধ না করায় দিনে দিনে নাজুক অবস্থা ফুটে উঠছে বীমা খাতে, বাড়ছে দায়। বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ ইডরার প্রতিবেদনে দেখা যাচ্ছে, মেয়াদ পূর্ণ হওয়ায় গেল জানুয়ারি থেকে মার্চ চলতি বছরের প্রথম প্রান্তিকে বীমা খাতে গ্রাহকের মোট পাওনা জমেছে 10,610 কোটি 58 লাখ টাকা। বিপরীতে নিষ্পত্তি হয়েছে মাত্র 2,831 কোটি 75 লাখ টাকা। এ সময় দাবির 7,778 কোটি 82 লাখ টাকাই পরিশোধ করতে পারেনি কোম্পানিগুলো। এর মধ্যে লাইফ, নন লাইফ মিলিয়ে ফার ইস্ট, গ্রিন ডেল্টা সহ 10টি কোম্পানির কাছে আটকে আছে পাওনা দাবির প্রায় 87%, 6,739 কোটি 64 লাখ টাকা। এ অবস্থায় বীমা খাতের ভাবমূর্তির সংকট কাটাতে গ্রাহকদের পাওনা পরিশোধে প্রয়োজনে সরকারকেও হস্তক্ষেপ করতে হবে বলে মনে করে বাংলাদেশ ইন্স্যুরেন্স ফোরাম। নতুন যারা পলিসি করছে না, আবার যারা তামাদি করছে, দুইটি একটি কারণ যে টাকা তো পাচ্ছে না, তাহলে আবার নতুন করে কেন আমরা পলিসি করব, অথবা একটা কিস্তি বা দুইটা কিস্তি দিছে, দেওয়ার পরে বলতেছে যে এক্স কোম্পানি তো টাকা দেয় না, ওয়াই কোম্পানি টাকা দেয় না, আপনারা যে দিবেন এটারও বা মানে কতটুকু সত্য, কতটুকু গ্যারান্টি দিতে পারেন। তো এই জন্য আমি মনে করি যে আইডিআর চেয়ারম্যান উনি যদি এটাকে ফোকাস দেয়, বীমা দাবির উপরে যদি ফোকাস দেয়, তাহলে 90% সমস্যার সমাধান হয়ে যাবে। অভ্যন্তরীণ সংস্কার না করতে পারলে দীর্ঘমেয়াদে বীমার ওপর সাধারণ মানুষের আস্থা ফেরানো সম্ভব হবে না বলে জানান খাত বিশেষজ্ঞরা। কোন কোন দিকে উন্নতি করলে এই বীমা শিল্প বা বীমা সেবা জনগণের কাছে আস্থাশীলতার পরিবেশ পাবে, সেরকম কোনো স্টাডি ইতিপূর্বে হয়েছে বলে মনে করি না। বাজারটাকে সফল করার জন্য এখানে চাহিদা এবং যোগান দুই দিকেই কিন্তু হচ্ছে আমাদেরকে দেখতে হবে। যারা ইন্স্যুরেন্স সেবা প্রদানকারী তাদের কোনো ধরনের আসলে দুর্বলতা রয়েছে কিনা, এখানে আইনগত কোনো ফাঁকফোকর রয়েছে কিনা, সেগুলো কিন্তু আসলে কাটিয়ে ওঠার জন্য সরকার তথা রেগুলেটরি অথরিটির এখানে কাজ করার কিন্তু এখানে যথেষ্ট সুযোগ রয়েছে। বীমা খাত সম্প্রসারণে কোম্পানিগুলোকে যুগোপযোগী বিভিন্ন পলিসি গ্রহণের পরামর্শ সংশ্লিষ্টদের। অন্তরা সেন, সময় সংবাদ, ঢাকা। নারায়ণগঞ্জের রূপগঞ্জে গ্রাহকের টাকা আত্মসাৎ করে পালিয়ে গেছে অর্থ শতাধিক সমবায় সমিতি। সঞ্চয় হারিয়ে দিশেহারা গ্রাহকরা। তাদের অভিযোগ, মামলা ও অভিযোগ করলেও মেলেনি কোনো সমাধান। উপজেলা সমবায় অফিস বলছে অভিযোগগুলো তদন্ত করে ব্যবস্থা নেওয়া হচ্ছে। আর সমবায় সমিতিতে অর্থ সঞ্চয়ে আরও সচেতন হওয়ার আহ্বান পুলিশের। রাশিদুল ইসলামের পাঠানো তথ্য ছবি নিয়ে রিপোর্ট। আমি এত কষ্ট করে ভিক্ষা করে লইছি, স্যার 12 জন মারছে, না 12 জন আমার মারছে। আর আমার টাকাটা নিয়ে আজকে আমার পথের ফকিরে বানাইছে। আজকে আমার লিভারটা নষ্ট হয়ে গেছে, আমি মেডিকেল যাইতে পারি না, ডাক্তার দেখাইতে পারি না। নিজের কয়েক বছরের সঞ্চয় হারিয়ে কাঁদছেন এক নারী। বিশ্বাস করে সমবায় সমিতিতে অর্থ জমা রেখে নিঃস্ব তিনি। নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলায় 137টি প্রতিষ্ঠান বর্তমানে অকার্যকর। 2023 সালের শেষের দিকে মায়ের ছায়া সমবায় সমিতি 2000 গ্রাহকের প্রায় 20 কোটি টাকা, আদর্শ সমবায় সমিতি 600 গ্রাহকের 7 কোটি টাকা, নবজাগরণ সমবায় সমিতি কয়েক কোটি টাকা সহ প্রায় অর্ধ শতাধিক সমবায় সমিতি শত শত কোটি টাকা নিয়ে উধাও হয়েছেন। বছরের পর বছর মামলা ও অভিযোগ দিয়েও মেলেনি কোনো সমাধান। এমনকি সমিতির কাউকে পেয়ে গ্রাহকরা টাকা চাইলে দেয়া হয় নানা হুমকি ও মিথ্যা মামলার ভয়। এত কষ্ট করে ভিক্ষা করে লইছি, স্যার 12 জন মারছে, না 12 জন আমার মারছে। টাকা চাইতে গেলে হুমকি দেয়, ধমকি দেয়, মাদক ধরা দিব, বাবা ধরাই দিব, এরকম একটা হুমকি দেয়। টাকা লেগে চাইতে গেলে স্যার আমার মায়ের জোর করে। উপজেলা সমবায় সমিতি বলছে অভিযোগগুলো তদন্ত করে সমিতিগুলোর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে। আর পুলিশ বলছে অভিযুক্তদের বিরুদ্ধে যথাসময়ে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে। তদন্তের ব্যবস্থা করা হয় এবং তদন্তে যারা দোষী সাব্যস্ত হয় তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করার জন্য ব্যবস্থা নেওয়া হয়। বেশ কিছু ওয়ারেন্টও আছে, আমরা কিছু ওয়ারেন্ট এক্সিকিউট করেছি, বাকি যেগুলো আছে সেগুলোও আমরা ইমিডিয়েট এক্সিকিউট করার জন্য আমাদের অভিযান
অব্যাহত রয়েছে। উপজেলা সমবায় অফিসের তথ্য মতে রূপগঞ্জ উপজেলায় মোট নিবন্ধিত সমবায় সমিতির সংখ্যা 213টি। সময় সংবাদ, রূপগঞ্জ। সময় সংবাদে আরও থাকছে। পেরুতে পর্যটকবাহী বিমান বিধ্বস্ত, নিহত 13। রাশিয়ার মস্কোতে রেস্তোরাঁর বাইরে ভয়াবহ বিস্ফোরণে 3 জনের প্রাণহানি, আহত অন্তত 21। নেত্রকোনা শহর জুড়ে মাকড়সার জালের মতো ছড়িয়ে থাকা বৈদ্যুতিক তারে চরম ঝুঁকিতে বাসিন্দারা। আবাসিক ও বাণিজ্যিক ভবনের গা ঘেঁষে থাকা উচ্চ ভোল্টেজের লাইন যে কোনো সময় বড় দুর্ঘটনার কারণ হতে পারে আশঙ্কা স্থানীয়দের। বারবার জানানো হলেও কার্যকর উদ্যোগ নিচ্ছে না বিদ্যুৎ উন্নয়ন বোর্ড। আলপনা বেগমের তথ্য, আবু সুফিয়ানের তোলা ছবিতে রিপোর্ট। মাকড়সার জালের মতো ছড়িয়ে আছে বৈদ্যুতিক তার। শহরের বিভিন্ন সড়কে আবাসিক ও বাণিজ্যিক ভবনের একেবারে গা ঘেঁষে চলে গেছে উচ্চ হাই ভোল্টেজের লাইন। কোথাও ভবনের বারান্দা ছুঁয়ে, কোথাও টিনের চালের ওপর দিয়ে টানা এসব তার প্রতিনিয়ত ঝুঁকিতে ফেলছে বাসিন্দাদের। এ চিত্র নেত্রকোনা শহরের। 2টি উপকেন্দ্রের মাধ্যমে 3311 কেভি লাইনে শহরে বিদ্যুৎ সরবরাহ করা হচ্ছে। বিশ্ববিদ্যালয়ের জন্য আরও একটি উপকেন্দ্র চালুর অপেক্ষায় রয়েছে। তবে শহীদ মিনার মোড়, মোক্তারপাড়া, আরামবাগ, বড় বাজার, ছোট বাজার, তেরি বাজার, অজহর রোড ও মালনী রোড সহ বিভিন্ন এলাকায় বিদ্যুৎ লাইনের বেহাল অবস্থা। এটা তো 440 লাইন, এটা বিদ্যুৎ অফিস থেকে যোগাযোগ নেওয়ার দরকার। আমরাও অনেক ঝুঁকি নিয়ে কাজ করে এখানে বসে থাকি। পিডিবিকে বারবার বলা সত্ত্বেও তারা এইগুলি সরাচ্ছে না। বিদ্যুৎ উন্নয়ন বোর্ড বলছে, অপরিকল্পিত নগরায়ন ও নিয়ম না মেনে সড়ক নির্মাণের কারণেই অনেক জায়গায় বিদ্যুতের খুঁটি ও লাইন ঝুঁকিপূর্ণ অবস্থায় পড়েছে। আমরা বিষয়টা মনিটরিংয়ে রাখছি। পাশাপাশি কোথাও যদি লাইনে ফল্ট হয় বা ত্রুটি হয় বা ঝড় বৃষ্টি এসব কারণে প্রবলেম হয়, আমরা তাৎক্ষণিকভাবে এটা নিরসনের জন্য সচেষ্ট আছি। বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের তথ্য অনুযায়ী জেলায় মোট গ্রাহক 56,000। এর মধ্যে 23,000 প্রিপেড, 24 জন উচ্চচাপ, প্রায় 1,300 ক্ষুদ্র ও মাঝারি শিল্প এবং 2,100 শেষ গ্রাহক রয়েছে। শহরে বিদ্যুৎ সরবরাহে ব্যবহৃত হচ্ছে 13টি 11 কেভি ফিডার। সময় সংবাদ, নেত্রকোনা। দেখছেন সময় সংবাদ। সর্বোচ্চ ব্যয় স্বপ্নের সড়ক ঢাকা সিলেট 6 লেন প্রকল্পের ডানা মেলতে শুরু করেছে। বদলে যাচ্ছে 209 কিলোমিটার জাতীয় মহাসড়ক। জটিলতা কাটিয়ে 2.5 বছরের মধ্যে কাজ শেষ হওয়ার বিষয়ে আশাবাদী সংশ্লিষ্টরা। নওশাদ আহমদ চৌধুরীর তোলা ছবিতে বিস্তারিত ইকরামুল কবিরের রিপোর্টে। সিলেট ঢাকা জাতীয় মহাসড়ক এভাবেই রূপ নিবে আন্তর্জাতিক মহাসড়কে। 2022 সালে প্রকল্পের 12 প্যাকেজে শুরু হয় মহাসড়কটির 6 লেনে উন্নীতকরণের কাজ। উপ আঞ্চলিক যোগাযোগ, বিশেষ করে ভারত, মিয়ানমার, নেপাল, ভুটান এবং চীনের সঙ্গে যোগাযোগের জন্য ভৌগোলিকভাবে বাংলাদেশ কেন্দ্রবিন্দুতে রয়েছে। এসব বিবেচনায় প্রকল্পটি বিশেষভাবে গুরুত্ব পাচ্ছে। সিলেট, মৌলভীবাজার, হবিগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়া, কিশোরগঞ্জ, নরসিংদী এবং নারায়ণগঞ্জ পর্যন্ত 209 কিলোমিটার মহাসড়ককে আন্তর্জাতিক মানের 6 লেনে রূপান্তরের কাজ দ্রুতগতিতে এগিয়ে চলেছে। জমি অধিগ্রহণকৃত জটিলতার জট ইতিমধ্যে খুলতে শুরু করেছে। এবং এই ভূমি অধিগ্রহণের কাজটা সম্পন্ন হয়ে গেলে যে আমাদের যে 6 লেন যে বাকি কাজটা আছে, অবশিষ্ট কাজ 2 থেকে 2.5 বছরের ভিতরে বাকি কাজটা হয়তো সম্পন্ন হয়ে যাবে। নারায়ণগঞ্জের কাশপুর থেকে সিলেট পর্যন্ত মহাসড়ককে 6 লেনে উন্নীতকরণের প্রকল্পে মূল 4 লেনের পাশাপাশি ধীরগতির যানবাহনের জন্য 2টি সার্ভিস লেনও থাকছে। 5 তারকা হোটেল আছে, সমপর্যায়ের আপনার স্বাভাবিক সাধারণদের হোটেল আছে। এইগুলাতে যে কোটি কোটি টাকা, শত কোটি টাকা ইনভেস্ট হয়েছে, এটা তো ব্লক হয়ে যাচ্ছে। 2.5 বছরের মধ্যে পুরো কাজ শেষ হওয়ার সম্ভাবনার কথা জানালেন বাণিজ্য মন্ত্রী। সিলেট ঢাকার কাজ এখন দ্রুতগতিতে এগিয়ে চলছে। কাজের 2.5 বছর সময়ের মধ্যে 6 লেন প্রকল্প সম্পন্ন হবে ইনশাআল্লাহ। 66টি সেতুর মধ্যে 60টির কাজ অগ্রগতি হয়েছে এবং 200টিরও বেশি কালভার্টের কাজও শেষ হয়েছে। ইকরামুল কবির, সময় সংবাদ, সিলেট। হবিগঞ্জের লাখাই উপজেলার বামই নোয়াগাঁও সড়কের জরাজীর্ণ দশা। দীর্ঘদিন ধরে মেরামত না করায় তৈরি হয়েছে খানাখন্দ ও বড় বড় গর্ত। চলাচলে চরম দুর্ভোগ পোহাচ্ছেন স্থানীয় বাসিন্দারা। উপজেলা প্রশাসন জানিয়েছে শিগগিরই কাজ শুরু করা হবে। রাশেদ আহমদ খানের তথ্য, আমিনুল ইসলাম আপনের ছবি নিয়ে রিপোর্ট।
হবিগঞ্জের লাখাই উপজেলার অন্যতম গুরুত্বপূর্ণ সড়ক বামই থেকে নোয়াগাঁও। প্রতিদিনই সড়ক দিয়ে যাতায়াত করেন হাজারো মানুষ। তবে দীর্ঘদিন সংস্কার না হওয়ায় সড়কের বিভিন্ন অংশ ভেঙে সৃষ্টি হয়েছে বড় বড় গর্তের। সামান্য বৃষ্টিতেই জমে থাকে পানি। এতে যানবাহন চলাচলের প্রায় অনুপযোগী হয়ে পড়েছে। চরম ঝুঁকি নিয়ে চলাচল করতে হচ্ছে পথচারীদের। রাস্তার যে অবস্থা দেখে আমাদের সঙ্গে মানুষ আত্মীয় স্বজন করতে চায় না। শ্বশুরবাড়ির লোক আসতে একটু দ্বিধাবোধ করে যে তোমাদের রাস্তা ঠিক না, যাবো না। বিয়ে শাদী বা যে কোনো একটা অনুষ্ঠান হলে মানুষের যাতায়াতের খুব কষ্ট হয়। গাড়ি ভাড়া 20টা চাই 100টা চাই বইতে, মানে আমরা কেমনি চলাফেরা করতাম। সবিনয় অনুরোধ যে নোয়াগাঁও বামুই রাস্তাটা আবুরা করা এবং ফাঁকা করা। তবে রাস্তাটির সংস্কারে প্রস্তাব পাঠানো হয়েছে জানিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা বলছেন, বরাদ্দ পেলে শীঘ্রই শুরু হবে কাজ। রাস্তাটা খারাপ আমরা আগেও শুনেছি, অনেকে লিখিত অভিযোগ দিয়েছে, আবেদনও দিয়েছেন যে কোনো বরাদ্দ জুলাইয়ের শুরুতেই আসে বা আগস্টে আসে। এই জন্য আগেই টেন্ডার হয়ে যাওয়াতে আমি নতুন কোনো পদক্ষেপ নিতে পারি নাই। আশা করি এই অর্থ বছরে আমি এই রাস্তার সম্পর্কে ভালো পদক্ষেপ নিতে পারবো। সড়কটি দিয়ে 10টি গ্রামের অন্তত 50,000 মানুষ নিয়মিত যাতায়াত করেন। সময় সংবাদ, হবিগঞ্জ। টানা বৃষ্টি আর উজানের ঢলে তলিয়ে গেছে মৌলভীবাজারের সদর ও রাজনগর উপজেলার কয়েক হাজার ফসলি জমি। নষ্ট হচ্ছে বীজতলা। আমনের চারা রোপণের সময় চললেও করতে পারছেন না কৃষক। পানি নিষ্কাশনের জন্য পানি উন্নয়ন বোর্ডের সঙ্গে বৈঠক করেছে কৃষি বিভাগ। শাহলিদুর রহমানের পাঠানো তথ্য, মোহাম্মদ ইয়ারুফ আহমেদের ছবি নিয়ে রিপোর্ট। গত মাসের টানা বৃষ্টি ও উজানের ঢলে মৌলভীবাজারের সব নদীর পাশাপাশি কাওয়াদিঘি হাওরের পানি অস্বাভাবিক বৃদ্ধি পায়। এখনও কাটেনি হাওর পাড়ের জলাবদ্ধতা। এতে সদর ও রাজনগর উপজেলার কয়েকটি ইউনিয়নের কয়েক হাজার ফসলি জমি পানিতে তলিয়ে। কৃষক বলছেন, আমন রোপণের আশায় সঠিক সময়ে বীজতলায় চারা তৈরি করেন তারা। তবে জমিতে 3 থেকে 4 ফুট পানি থাকায় চারা রোপণ করতে পারছেন না। আমরা গেছে বিগত বুড়ো মৌসুমে আমরা পানির কারণে আমরা ধান তুলতে পারছি না। এই জলাবদ্ধতা পানির কারণে আমরা হাইল ক্ষেত করা সম্ভব না। জ্বালাই কিন্তু নষ্ট হয়ে গেছে, আমি আর এগুলো কিছু করতাম না। পানি নিষ্কাশনের জন্য পানি উন্নয়ন বোর্ডের সঙ্গে বৈঠক করেছে কৃষি বিভাগ। তবে পানি উন্নয়ন বোর্ড বলছে, বর্তমানে পাম্প দ্বারা পানি নিষ্কাশন সম্ভব নয়। পানি না কমাইতে পারে তাহলে তো অবশ্যই কৃষক ধান রোপণ করতে পারবে না, এরকম রিপোর্ট আমাদের কাছে এসেছে। তারা যে লেভেলে পানি চাচ্ছে সেই লেভেলে পানি নিয়ে আসতে হলে আমাদেরকে যে পাম্প আছে এই পাম্পে সম্ভব নয়। আমাদেরকে হয়তো নতুন আরো উচ্চ ক্ষমতা সম্পন্ন আরো একটা পাম্প হাউস বসানো হয়তো, তাছাড়া এই সমাধান সম্ভব হবে না। কৃষি বিভাগের তথ্য মতে এবছর মৌলভীবাজারে ৯৮,০৩৫ হেক্টর জমিতে রোপা আমন চাষের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে। সময় সংবাদ, মৌলভীবাজার। যোগাযোগের একমাত্র কাঠের সাঁকো ভেঙে অবরুদ্ধ ময়মনসিংহের চর দুলালবাড়ি গুচ্ছগ্রামের 240 পরিবার। ঝুঁকি নিয়ে রশি টানা ডিঙি নৌকায় পারাপার হচ্ছেন বাসিন্দারা। বিপাকে পড়ছেন কৃষি পণ্য পরিবহন নিয়েও। পাকা সেতু নির্মাণের উদ্যোগ নেয়ার আশ্বাস উপজেলা প্রশাসনের। গগন পণ্ডিতের ছবিতে ওবায়দুল হকের রিপোর্ট। ভেঙে পড়ে আছে সাঁকো, থমকে গেছে চরের মানুষের স্বাভাবিক যাতায়াত। ময়মনসিংহ সদর উপজেলার ব্রহ্মপুত্র ও সুতিয়া নদীর মাঝে জেগে ওঠা চরে গড়ে উঠেছে চর দুলালবাড়ি গুচ্ছগ্রাম। 2020 সালে আশ্রয়ণ প্রকল্পের আওতায় 240টি ভূমিহীন পরিবারকে এখানে পুনর্বাসন করা হয়। এই এলাকার সঙ্গে স্থলভাগের যাতায়াতের একমাত্র মাধ্যম ছিল একটি সাঁকো। চরের পাশাপাশি পার্শ্ববর্তী এলাকার আরও 5 থেকে 600 পরিবার ব্যবহার করত এই সাঁকোটি। নদী পার হওয়ার জন্য বিকল্প আর কোনো ব্যবস্থা না থাকায় বাধ্য হয়ে এই ঝুঁকি নিয়ে ডিঙি নৌকায় নদী পার হতে হয় সবাইকে। আর প্রতিবার পারাপারের জন্য গুনতে হয় 10 টাকা ভাড়া। সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েছে শিক্ষার্থী ও অসুস্থ রোগীরা। কৃষিপণ্য নিয়েও বিপাকে স্থানীয়রা। আমরা এখন ভীষণ একটা বিপদের মধ্যে আছি। সারাদিন হাজার হাজার মানুষ হেঁটে পারো, এই ব্রিজ দিয়ে নাও দেখি পারানি সম্ভব। দাবি জানায় একটা পাকা ব্রিজ করে দেওয়া হোক, যাতে আমরা এই দুর্ভোগ শেষ হোক। ভাঙা সাঁকো মেরামতের উপযোগী না থাকায় সেখানে পাকা সেতু নির্মাণের উদ্যোগ নেওয়ার আশ্বাস উপজেলা প্রশাসনের। টিআর কাবিকা থেকে সেটা মেরামত বা সেটা নতুন করে করা যায় মনে হয় পারছি না, তাহলে আমরা আমাদের উপজেলা তহবিল, রাজস্ব তহবিল থেকে আমরা সেটা করে দেব। গত 28 এপ্রিল ভারী বৃষ্টিতে সুতিয়া নদীর পানি প্রবাহ বাড়ায় সাঁকোটির মাঝের অংশ ভেঙে যায়। ওবায়দুল হক, সময় সংবাদ, ময়মনসিংহ।
দেশের বাইরের খবর, ইরানের বিরুদ্ধে পরিকল্পিত সামরিক হামলা আপাতত স্থগিত করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সম্ভাব্য সমঝোতার অগ্রগতির দাবি করে তিনি বলেন, দ্রুত চুক্তি হলে হামলার প্রয়োজন হবে না। এদিকে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যে কোনো আগ্রাসনের বিরুদ্ধে কঠোর জবাবের হুঁশিয়ারি দিয়েছেন ইরানি পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। এমন পরিস্থিতিতে তেল আবিবকে রক্ষায় ওয়াশিংটনের পর্যাপ্ত সামরিক সক্ষমতা নেই বলে জানিয়েছে ইউরোপের শীর্ষ মার্কিন সামরিক কমান্ডার। যে কোনো সময় শুরু হতে পারে ইরান যুক্তরাষ্ট্রের মধ্যে পূর্ণমাত্রার যুদ্ধ। মার্কিন বিভিন্ন গণমাধ্যম জানিয়েছে, ইসরায়েল যুক্তরাষ্ট্র একসঙ্গে ইরানের জ্বালানি স্থাপনায় ভয়াবহ ক্ষেপণাস্ত্র হামলার প্রস্তুতি নিচ্ছে। যদিও এই হুমকির কড়া জবাব দিয়েছে তেহরান। যুক্তরাষ্ট্রকে সহায়তা করা যে কোনো দেশই যুদ্ধের আগুনে জড়িয়ে পড়বে বলে সাফ জানিয়ে দিয়েছেন ইরানের যুদ্ধকালীন সামরিক কমান্ডারের প্রধান মেজর জেনারেল আলী আবদুল্লাহি। তার দাবি, ওয়াশিংটন মধ্যপ্রাচ্যের দেশগুলোর রাজধানী, অবকাঠামো ও সম্পদকে নিজেদের নিরাপত্তার ঢাল হিসেবে ব্যবহার করছে। একই সঙ্গে ইসরায়েলের সামরিক অভিযানকে আরো শক্তিশালী করছে। দায়িত্ব গ্রহণের 2 বছর পূর্তিতে জাতির উদ্দেশ্যে বার্তা দিয়েছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজিশকিয়ান। বলেন, যুদ্ধ, নিষেধাজ্ঞা ও বহিরাগত চাপের মধ্যেও ইরানকে দুর্বল করা যায়নি। দেশের ভবিষ্যৎ কোনো বিদেশি শক্তি নয়, ইরানের জনগণই নির্ধারণ করবে বলে মন্তব্য করেন তিনি। যুক্তরাষ্ট্রের নৌ অবরোধ অব্যাহত থাকলে হরমুজ প্রণালী বন্ধ করে দেওয়ার কঠোর হুঁশিয়ারি দিয়েছে ইরান। তেহরানের দাবি, ওয়াশিংটনের পদক্ষেপ শুধু হরমুজ নয়, আরও গুরুত্বপূর্ণ সমুদ্রপথকেও অচল করে দিতে পারে। ইরানের সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের সচিব মোহাম্মদ বাঘের সতর্ক করে বলেন, যুক্তরাষ্ট্রের এই নীতির প্রভাব শুধু মধ্যপ্রাচ্যে সীমাবদ্ধ থাকবে না, বরং মূল্য দিতে হবে বৈশ্বিক অর্থনীতি, আন্তর্জাতিক জ্বালানির বাজার এবং যুক্তরাষ্ট্রের সাধারণ জনগণকেও। এর মধ্যে ইউরোপে মার্কিন সামরিক বাহিনীর প্রধান জেনারেল অ্যালেক্সাস গ্রিনকেভিচ পেন্টাগনকে পাঠানো এক গোপন বার্তায় বলেছেন, অতিরিক্ত একটি নৌ ডেস্ট্রয়ার না পেলে ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র থেকে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রকে রক্ষা করা সম্ভব হবে না। সেক্ষেত্রে তাকে যুক্তরাষ্ট্রের নিজস্ব ভূখণ্ডের প্রতিরক্ষাকেই অগ্রাধিকার দিতে হবে। ইরান যুদ্ধ দীর্ঘায়িত হওয়ায় যুক্তরাষ্ট্রের ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা ও নৌবহরের ওপর ব্যাপক চাপ তৈরি হয়েছে। মালিহা সুহরওয়ার্দী, সময় সংবাদ। রাশিয়ার রাজধানী মস্কোর একটি ইতালীয় রেস্তোরাঁর বাইরে বিস্ফোরণে 3 জন নিহত হয়েছেন, আহত হয়েছেন আরও অন্তত 21 জন। রুশ রাষ্ট্রীয় গণমাধ্যমের বরাতে নিরাপত্তা কর্মকর্তারা জানিয়েছেন, স্থানীয় সময় শনিবার মস্কোর কেন্দ্রীয় কুর্দিনস্কা স্কয়ারে অবস্থিত একটি ইতালীয় রেস্তোরাঁর বাইরে হাতে তৈরি বিস্ফোরক ডিভাইসের বিস্ফোরণ ঘটে। জাতীয় সন্ত্রাস বিরোধী কমিটির দাবি, বিস্ফোরক বহনকারী এক নারী রেস্তোরাঁয় প্রবেশের চেষ্টা করলে নিরাপত্তা রক্ষী তাকে বাধা দেন। এ সময় বিস্ফোরণে ওই নারী, নিরাপত্তা কর্মী এবং রেস্তোরাঁর এক অতিথি নিহত হন। ঘটনার সময় রেস্তোরাঁটিতে একটি ব্যক্তিগত অনুষ্ঠান চলছিল। প্রত্যক্ষদর্শীরা জানান, বিস্ফোরণের পর রক্তাক্ত অবস্থায় অনেককে ঘটনাস্থল থেকে বের করে আনা হয়। ঘটনার পর পুরো এলাকা ঘিরে ফেলে আইনশৃঙ্খলা বাহিনী। সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয় আশেপাশের সড়ক। নিরাপত্তা জোরদারের পাশাপাশি বিস্ফোরণের কারণ এবং এর পেছনে কারা জড়িত তা খতিয়ে দেখা হচ্ছে। পেরুর ঐতিহাসিক নাজকা লাইন্সের ওপর দিয়ে উঠতে গিয়ে একটি পর্যটকবাহী ছোট বিমান বিধ্বস্ত হয়েছে। এতে বিমানে থাকা 13 আরোহীর প্রায় সবাই প্রাণ হারিয়েছেন। পুলিশ ও স্থানীয় প্রশাসন জানিয়েছে, মারিয়া রাইখে বিমানবন্দর থেকে ইউনেস্কো ঘোষিত বিশ্ব ঐতিহ্য নাজকা লাইন্স প্রদর্শনের উদ্দেশ্যে উড্ডয়ন করেছিল বিমানটি। উড্ডয়নের কিছুক্ষণ পরই পুয়েবলো ভিয়েখো এলাকায় সেটি বিধ্বস্ত হয়। নিহতদের মধ্যে ইতালির কয়েকজন পর্যটকও থাকতে পারেন বলে ধারণা করা হচ্ছে। রাষ্ট্রীয় বার্তা সংস্থার তথ্য অনুযায়ী, প্রবল বাতাসের কারণে সাময়িকভাবে বন্ধ থাকার পর মাত্র একদিন আগেই নাজকা লাইন্সের ওপর পর্যটকবাহী বিমান চলাচল আবার শুরু হয়েছিল। পেরুর দক্ষিণাঞ্চলের মরুভূমিতে বিস্তৃত হাজার বছরের পুরনো নাজকা লাইন্স বিশ্বের অন্যতম জনপ্রিয় প্রত্নতাত্ত্বিক নিদর্শন। বিশাল আকৃতির এসব ভূচিত্র কাছ থেকে দেখা সম্ভব না হয় প্রতি বছর হাজারো পর্যটক ছোট বিমানে করে আকাশ থেকে এই ঐতিহাসিক নিদর্শন উপভোগ করতে সেখানে ভিড় করেন। Posteriormente llegó la Policía Nacional, último nosotros, el cuerpo de Corpac de rescate. Se espera que algunos peritos
দেখছেন সময় সংবাদ। খেলার খবর। প্রত্যাশার চেয়ে দ্রুত সময়ে সেরে উঠে দলে ফিরলেন লিটন দাস। অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম টেস্টের জন্য দলে যুক্ত করা হয়েছে এই অভিজ্ঞ ব্যাটারকে। যদিও ফিটনেস টেস্টে উতরাতে পারলেই সুযোগ পাবেন একাদশে, তবে প্রথম ম্যাচ নিয়ে শঙ্কা থাকলেও দ্বিতীয় টেস্টের একাদশে লিটনকে পাওয়ার কথা জানান বিসিবির ক্রিকেট অপারেশনস ইনচার্জ শাহরিয়ার নাফিস। দলের সঙ্গে যোগ দিতে রোববার রাতে দেশ ছাড়বেন লিটন। জুনে অস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়ানডে সিরিজে কাফ মাসেলের ইনজুরিতে পড়েন লিটন দাস। এরপর অজিদের বিপক্ষে টি-20 ও জিম্বাবুয়ের বিপক্ষে একমাত্র টেস্টে দলে থাকলেও মাঠে নামতে পারেননি। ছিটকে যান 23 বছর পর অস্ট্রেলিয়ার মাটিতে টেস্ট খেলতে যাওয়ার দল থেকেও। এই ইনজুরি নিয়ে জল ঘোলা কম হয়নি। পুরোপুরি সেরে ওঠার আগেই জিম্বাবুয়ে সিরিজে লিটনকে যুক্ত করায় কারণ দর্শানোর চিঠি পায় বিসিবির মেডিকেল বিভাগ। তবে এবার সুখবর পেলেন ওয়ানডে ও টি-20 অধিনায়ক। লাস্ট 7 ডেজে ওর রিকভারি প্রসেসটা খুবই ভালো হয়েছে এবং ওভারঅল মেডিকেল সিলেকশন কমিটি এবং ওভারঅল বোর্ড মনে করেছে যে ওর যে প্রোগ্রেসটা এইটা গোয়িং ফরওয়ার্ড আর আরও দ্রুত হয়তো সে রিকভারি করতে পারবে। কিছুদিন আগে চিকিৎসার জন্য সিঙ্গাপুরে যান 31 বছর বয়সী এই উইকেট রক্ষক ব্যাটার। সে সময় বিসিবি জানায় আগামী 12 আগস্ট ফিটনেস টেস্টের পর লিটনের মাঠে ফেরার ব্যাপারে নিশ্চিত হওয়া যাবে। ইতোমধ্যে দ্রুত গতিতে সেরে উঠে মিরপুরে ব্যাট হাতে অনুশীলনও করেছেন তিনি। তাতেই অস্ট্রেলিয়াতে যাওয়ার এই সিদ্ধান্ত টিম ম্যানেজমেন্টের। বাকি যে রিহ্যাব প্রসেসটা আছে সেটা ও অস্ট্রেলিয়াতে গিয়ে কমপ্লিট করবে এবং ওর ওখানেই ফিটনেস টেস্ট হবে। সো ইফ হি পাসেস দ্য ফিটনেস টেস্ট হি মাইট বিকাম অ্যাভেলেবল ফর দ্য ফার্স্ট টেস্ট। এদিকে ইনজুরিতে আরেক আক্ষেপের নাম নাহিদ রানা। সিরিজটিতে খেলা হচ্ছে না এই পেসারের। যদিও চিকিৎসার জন্য আগেই অস্ট্রেলিয়া পাড়ি জমান তিনি। সঙ্গে আছেন আরেক পেসার তাসকিন। ওরা অস্ট্রেলিয়াতে গিয়েছে, এখানে ওদের সব ধরনের অ্যাসেসমেন্টই হয়েছে, স্ক্যান হয়েছে, ডাক্তার দেখেছে। তো আমরা যে উদ্দেশ্যে ওদের পাঠানো, আমরা ওদের অ্যাসেসমেন্ট করতে পেরেছি। ফার্দার রিপোর্টের জন্য আমরা ওয়েট করছি। আগামী 13 আগস্ট 23 বছরের অপেক্ষা ঘুচিয়ে ডারউইনের প্রথম টেস্টে অজিদের মুখোমুখি হবে টাইগাররা। সেখানে নাহিদের ফেরার কোনো সম্ভাবনা না থাকলেও অপেক্ষা থাকবে লিটনের। এর জন্য শেষ দিন পর্যন্ত অপেক্ষা করতে হবে দলকে। রাফি আমিন, সময় সংবাদ, ঢাকা। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। রাষ্ট্রপতি পদে প্রার্থী চূড়ান্ত করবেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। স্থায়ী কমিটির বৈঠকে সিদ্ধান্ত, বছরের শেষ দিকে শুরু হবে স্থানীয় সরকার নির্বাচন। 24 এই দিনে সরকার পতনের দাবি ছড়িয়ে পড়ে সারা দেশে। শহীদ মিনারে লাখো মানুষের জমায়েতে অভ্যুত্থানে আনে নতুন মাত্রা। ঘোষণা আসে এক দফা আন্দোলনের। এবং ইরানের বিরুদ্ধে হামলার পরিকল্পনা স্থগিত করেছে যুক্তরাষ্ট্র। সম্ভাব্য সমঝোতার অগ্রগতি দাবি ট্রাম্পের। আগ্রাসনের বিরুদ্ধে কঠোর জবাবের হুঁশিয়ারি তেহরানের। এই ছিল সময় সংবাদে। এরপরে সময়ের বাণিজ্যের সঙ্গে থাকবেন সহকর্মী কাজল আব্দুল্লাহ। ধন্যবাদ মনির। এই সময় বাণিজ্য নিয়ে আসছে কিছুক্ষণ পরে, সঙ্গে থাকুন সময়ের।